কোনো রকম তাওয়া ছাড়াই আপনারা কখনো পারফেক্ট রুটি তৈরি করে দেখেছেন? কিংবা মোজাতে কখনো আপনারা এইভাবে টুথপেস্টের ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ সহজ হবে। আমাদের বাড়িতে অনেক এই ধরনের শাড়ি থাকে যে শাড়িগুলো খুব ভারী হয়। আমরা হয়তো কোথাও অনুষ্ঠানে যাই, তারপর হয়তো এক দুবার পরি, আলমারিতে তুলে রাখি। কিন্তু আলমারিতে তুলে রাখলে দেখা যায় শাড়ির থেকে বাজে দুর্গন্ধ হয়ে যায়। আমরা তখন কি করি, শাড়িটাকে রোদ্রে দিই, তারপর তুলে রাখি। রোদ্রে দিলেও দেখা যায় অতিরিক্ত রোদ্রের তাপের কারণে শাড়ির গ্লেজটাও নষ্ট হয়ে যায়, আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই শাড়ি তো অবশ্যই রোদে দিতে হয়, তা না হলে শাড়িও কিন্তু নষ্ট হয়ে যায়। আর এইসব শাড়ি এক দুবার পরার পরে ধুয়ে দিলেও কিন্তু ভালো থাকে না। তাই সবার প্রথমে শাড়ির মধ্যে আমি এইভাবে দেখুন হ্যাঙ্গার ঢুকিয়ে নিলাম। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকে। ছোটদের বড়দের যে কোনো একটি পুরনো গেঞ্জি নিয়ে নিন, যেটা ব্যবহার করেন না সেই গেঞ্জিটাকে আমি নিয়ে নিয়েছি। সবার প্রথমে গেঞ্জির মানে এইভাবে দেখুন গলার মধ্যে হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে নিলাম। তারপর পুরোটা শাড়ি আমি এইভাবে গেঞ্জির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এইভাবে শাড়িটাকে আমরা যে কোনো জায়গায় ঝুলিয়ে যদি রাখি, রোদ্রে দিই, তাহলে শাড়িটার রোদ দেখানোও হয়ে যাবে, শাড়ির বাজে দুর্গন্ধও চলে যাবে, সেই সঙ্গে ডাইরেক্ট সূর্যের আলোটা শাড়িতে পড়বে না, শাড়ির গ্লেজ নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত শাড়িটা আমাদের ভালো থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো গেঞ্জি থাকে, এখানে পুরনো গেঞ্জি বা আপনারা পুরনো শার্ট, সোয়েটার, যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। দেখুন এই গেঞ্জিটা ছোট হয়ে গেছে, তো পরেই ছিল। তাই এই ধরনের গেঞ্জিগুলোকে আমরা রিইউজ কিভাবে করতে পারি, গেঞ্জিটাকে উল্টো করে নিতে হবে। তারপর হাতার দিক দিয়ে গেঞ্জিটাকে আমি এইভাবে ছোট ছোট করে প্লেট করে নিচ্ছি। প্লেট করে এইভাবে ধরে নেব, একটি গার্ডার নিয়ে নেব, আর গার্ডার দিয়ে আমাদের খুব ভালো করে টাইট করে আটকে নিতে হবে। খুব টাইট করে আটকাতে হবে যাতে কোনোভাবে খুলে না যায়। এই দেখুন এইভাবে টাইট করে আটকে নিচ্ছি। তারপর এটাকে সোজা করে নেব। আর এইভাবে প্লেট করে আটকানোর ফলে খুব সুন্দর একটি কুচির মতো এই দেখুন তৈরি হয়ে গেল। এবার কি করব, আমাদের বাড়িতে যে এক্সট্রা পুরনো জামা কাপড় থাকে, যেগুলোকে আমরা পরি না, বাতিল করে দিয়েছি, পরেই থাকে, সেই সব জামা কাপড়গুলো এখানে সেখানে ফেলে রেখে ঘর নোংরা হয়। তাই সেই জামা কাপড়গুলো এইভাবে আমি গেঞ্জির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট গেঞ্জি দেখাচ্ছি, আপনারা চাইলে বড় যে কোনো গেঞ্জিতেও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন সব জামা কাপড় এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার কি করব, গেঞ্জির নিচের দিকটায় এইভাবে আমি ছোট ছোট করে আবারও প্লেট মতো তৈরি করে নেব। তারপর এইভাবে মুঠো করে ধরব, আর একটি গার্ডার আমাদের নিয়ে নিতে লাগবে, আর এটাকে একটু মুড়িয়ে নেব। আবারও ওপরের দিকটা টাইট করে গার্ডার লাগাবো। আর এইভাবে গার্ডার লাগালে গার্ডারটা কিন্তু দেখা যাবে না, গার্ডারটা ভেতরেই থাকবে। তাহলেই দেখুন কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল। এই জায়গাটা ফুলের মতো করে দেব। আপনারা এটাকে সোফার ওপর রাখতে পারেন, খুব সুন্দর একটি কুশন তৈরি হয়ে গেল। বা বাচ্চারা অনেক সময় মেজোতে বসে খেলা করে, বাচ্চাদেরকে বসার জন্য তৈরি করে দিতে পারেন, সুন্দর নরম আরামদায়ক একটি গদি তৈরি হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের অনেকের বাড়িতেই এই ধরনের ছাতা আমরা ব্যবহার করি। অনেক সময় কি হয়, আমরা যে ছাতাগুলো ব্যবহার করি না, ছাতার হয়তো কভারটা নষ্ট হয়ে গেছে, আর ছাতার এইভাবে রেখে দিলে দেখা যায় যে ছাতার মধ্যে ধুলো ময়লা পড়ে। অনেক সময় দেখা যায় শীতকালে আমরা ছাতা কম ব্যবহার করি, এইভাবে রেখে দিতে দিতে পরে আমাদের ছাতাটাই দেখা যায় ছাতার কাপড়টাও নষ্ট হয়ে যায়। তাই যদি আপনাদেরও এরকম হয় যে ছাতার কভার নেই বা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা এই টিপসটি ফলো করে দেখতে পারেন। ছাতা ভালো থাকবে, গোছানো থাকবে, আর নষ্টও হবে না। সবার প্রথমে ছাতাটাকে আমি খুব ভালো করে দেখুন এইভাবে গুটিয়ে নিচ্ছি। তারপর এখানে কিভাবে আমরা ছাতাটাকে কভার করে রাখতে পারি যাতে ছাতাটা আমাদের নোংরা না হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে দেখবেন কম বেশি পুরনো মোজা। পুরনো মোজা হলে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন, নোংরা অবস্থায় নয়। এই পুরনো মোজাটাকেই দেখুন কত সুন্দরভাবেই আমরা ছাতার কভার হিসাবে ইউজ করতে পারি। ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখতে পারেন। অনেক সময় আমরা বাজার থেকে যখন প্যাকেট জাতীয় কিছু জিনিস নিয়ে আসি, দেখা যায় প্যাকেটটা এতটাই টাইট
ভাবে গিট দেওয়া থাকে যে খুলতে আমাদের খুব কষ্ট হয়, টানাটানি করতে লাগে, দেখা যায় অনেক সময় প্যাকেটটা ছিঁড়েই যায়, প্যাকেটে থাকা জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে পড়ে নষ্ট হয়ে যায় বা সেটা আবার পরিষ্কার করতে লাগে। তাই কোনো কারণে যদি গিটটা খুব টাইট হয়ে যায়, হাত দিয়ে খোলাখুলি করার প্রয়োজন নেই। অযথা সময় নষ্ট না করে একটি কাঁটা চামচ নিয়ে নেবেন। একটি কাঁটা চামচ নিয়ে কাঁটাটাকে গিটের মধ্যে দেখুন ঢুকিয়ে আলতো আলতো করে টান দিন। এই দেখুন কত সহজেই, যতই টাইট গিট হোক না কেন, এই টিপসটি ফলো করলে খুব সহজেই আপনারা কিন্তু গিটটাকে খুলে নিতে পারবেন। পুরোটারই দেখুন গিট আমি কত সহজে খুলে নিলাম, প্যাকেটটাও ছিঁড়ল না আর জিনিসটাও আমাদের ছড়িয়ে নষ্ট হলো না। জলে সেদ্ধ করা ছাড়াই এখন আপনারা সারা বছর মটরশুঁটি রেখে খেতে পারবেন। এমনকি এইভাবে যদি আপনারা মটরশুঁটি রাখেন, মটরশুঁটির কালারও নষ্ট হবে না, এমনকি সারা বছর রেখে দিলেও একটিও মটরশুঁটি খারাপ হবে না। এখন তো মটরশুঁটি খুব সহজেই বাজারে পাওয়া যায়, দামটাও অনেকটাই কম থাকে দাম, কিন্তু আমরা যখন অফ সিজনে মটরশুঁটি কিনে খাই না দোকান থেকে, সেই মটরশুঁটিগুলো শক্ত লাগে, ঠিকমতো সেদ্ধ হয় না, খেতে ভালো লাগে না। তা আপনারা এইভাবে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করতে পারেন। মটরশুঁটির স্বাদ, কালার কিচ্ছু নষ্ট হবে না, একেবারে ফ্রেশ থাকবে, টাটকা থাকবে। যখন প্রয়োজন তখনই বের করে আপনারা ফ্রিজ থেকে রান্না করতে পারবেন। এখানে দেখুন আমি বেশ কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমাদের মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি এইভাবে মটরশুঁটির খোসাটা ছাড়াচ্ছি। আরও একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব দ্রুত তাড়াতাড়ি আমরা কিভাবে মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি, তাতে সময়ের সাশ্রয় হয়। কারণ সচরাচর আমরা এইভাবেই নখ দিয়ে টেনে টেনেই মটরশুঁটি ছাড়াই। আপনারা একটি সেফটি পিন নিয়ে নিন। একটি সেফটি পিনের সাহায্যে আমরা এই যে মটরশুঁটির ওপরের অংশটা এইভাবে হালকা করে একটু টান দিয়ে দিন। দেখুন এইভাবে হালকা করে একটু টান দিলে মটরশুঁটিটা আলগা হয়ে যায়, তাতে কিন্তু মটরশুঁটির খোসা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়ানো যায়। নখ দিয়ে টানাটানি করার কোনো প্রয়োজন পড়ে না। এই দেখুন আমি দেখাচ্ছি, এইভাবে হালকা করে একটু টান দেবেন, দেখবেন সামনের অংশটা এমনিতেই খুলে যাবে। এতে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো হয়ে যায়। যে পদ্ধতি আপনাদের ভালো লাগে সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, তাহলে আপনাদের সময়টা বেঁচে যাবে। চলুন আমি পুরোটা মটরশুঁটি সবার প্রথমে ছাড়িয়ে নিই। এইভাবেই দেখুন আমি পুরোটা মটরশুঁটি এখানে ছাড়িয়ে নিয়েছি। আমরা অনেক সময় মটরশুঁটির খোসাটা কী করি, ফেলে দিই। তা মটরশুঁটির ছাড়ানোর পর খোসাটাকেও না আমরা কাজে লাগাতে পারি। আমি দুটো পদ্ধতি বলবো। আপনারা চাইলে এই যে শক্ত পার্ট দুটোকে ফেলে দিন, তারপর আপনারা পেস্ট করে পরোটা বা রুটির সঙ্গে খেতে পারেন, মানে রুটি আটার মাখার সঙ্গে দিতে পারেন বা পরোটাও করতে পারেন। আরও একটি পদ্ধতি, এই শক্ত অংশটা ফেলে দেবেন, তারপর মাছের ঝোলে দিয়ে খেলেও ভালো লাগে। তা যদি আপনারা না খেতে চান, মটরশুঁটির খোসাটা ভালো করে শুকিয়ে নেবেন মিক্সারে গুঁড়ো করে। আপনাদের বাড়িতে যদি গাছ থাকে সেই গাছের গোড়ায় দেবেন, খুব ভালো সার হয়, দেখবেন গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাই নর্মালভাবে আপনারা ডাস্টবিনে ফেলে না দিয়ে কাজে লাগাবেন। এখানে দেখুন মটরশুঁটিটাকে আমি পুরোটা বেছে নিলাম। এবার আমরা কি করব, মটরশুঁটিটাকে একটি পাত্রের মধ্যে আমি নর্মাল জল দিচ্ছি, একেবারেই ঠান্ডা নর্মাল জল মটরশুঁটিগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটি জিনিস দিতে হবে যাতে মটরশুঁটিগুলো অনেক দিন ভালো থাকে, নষ্ট না হয়, কালারটাও ঠিক থাকে। 1 চামচ পরিমাণ মতো আমি ভিনিগার দিয়ে দিলাম। এতে মটরশুঁটিটা টক হবে না, যেহেতু জলের পরিমাণটা অনেকটাই নিয়েছি। আর 5 মিনিটের জন্য এই ভিনিগারের জলে মটরশুঁটিকে আমি ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর মটরশুঁটিগুলোকে আমি এই ভিনিগারের জল থেকে তুলে নিচ্ছি। ভিনিগারের জলে ভেজালে মটরশুঁটি নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত ভালো টাটকা থাকে। একটি ঝাঁঝরি থালার মধ্যে, মানে ফুটো ফুটো থালা গামলা যাই থাকুক, তার মধ্যে তুলে নেবেন। তারপর একটি পাত্রে দেখুন জল বসিয়ে দিয়েছি। আমরা জলে কিন্তু সেদ্ধ করব না, হালকা একটুখানি স্টিম করব, মানে ভাপিয়ে নেব। তাহলে মটরশুঁটি সারা বছর রেখে দিলেও ফাঙ্গাস ধরবে না, নষ্ট হবে না। দেখুন আমি উষ্ণ গরম জলের মধ্যে 2 মিনিট মতো এইভাবে মানে থালাটাকে বসিয়ে দিয়েছি যাতে একটু ভাপ হয়। 2 মিনিট পর আমি এটাকে তুলে নিচ্ছি। বেশি দরকার নেই, 2 মিনিটই রাখবেন, কিন্তু অতিরিক্ত অনেকটা সময় আপনারা রাখবেন না। সেদ্ধ
করার দরকার নেই, মানে পুরোপুরি নরম করার দরকার নেই। মটরশুঁটিগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিতে হবে। জলের মধ্যে মটরশুঁটিগুলোকে ঢেলে দেব, ঠান্ডা নর্মাল জল। এই জলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ বরফ। বরফ দিলে কি হবে, মটরশুঁটির যে কালারটা, এইভাবে ঠান্ডা, আপনারা নর্মাল একদম ফ্রিজের ঠান্ডা জল নিতে পারেন, না হয় বরফ নিতে পারেন। কালারটা দেখবেন একদম ডিপ কালার থাকবে পুরো সারা বছর রেখে দিলে। জলেও আমি 10 মিনিট মতো রেখে দেব। দেখুন বরফ পুরোপুরি গলে গেছে, জল এখন ঠান্ডা নেই, নর্মাল টেম্পারেচারে চলে এসছে। এবার এই জল ছেঁকে মটরশুঁটিগুলোকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো মটরশুঁটি এইভাবে আমাদের জল ছেঁকে ভালো করে তুলে নিতে হবে। তারপর কি করব, মটরশুঁটিগুলোকে তো তুলে নিয়েছি, একটি কাপড় নিয়ে নিতে হবে। আমি একটি কাপড় এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এই যে মটরশুঁটিগুলোর মধ্যে জল রয়েছে, এই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। নর্মাল আপনারা ঘরের মধ্যেই 10 থেকে 15 মিনিটের জন্য কোনো কাপড়ের ওপর ছড়িয়ে দিন, যাতে এক্সট্রা জলটা যেটা থাকে সেই জলটা যাতে শুকিয়ে যায়। জল সমেত ফ্রিজের মধ্যে কোনোভাবেই কিন্তু রাখা যাবে না, তাই জলটাকে অবশ্যই শুকাতে হবে। রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই, নর্মাল 10 থেকে 15 মিনিট রাখবেন, পুরোপুরি জল শুকিয়ে যাবে। তারপর আপনারা একটি পাত্রের মধ্যে তুলে নিন। এবার আপনারা খুব সহজেই মটরশুঁটিগুলোকে স্টোর করতে পারবেন। এখানে আপনারা কাচের জার বা প্লাস্টিকের জার নিতে পারেন। কাচের জার যদি ব্যবহার করেন মটরশুঁটি রাখার জন্য, তাহলে ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আর যদি প্লাস্টিকের জার ব্যবহার করেন, চেষ্টা করবেন ডিপ ফ্রিজে রাখার প্লাস্টিকের জার ব্যবহার করলে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মটরশুঁটির ভেতরে যেন কোনো রকম জল না থাকে। জল থাকলে নষ্ট হয়ে যাবে, আর জল যদি না থাকে সারা বছর কেন 2 বছর রেখে দিলেও আপনাদের মটরশুঁটি নষ্ট হবে না, কালার একই থাকবে, সারা বছর রেখে খেতে পারবেন। একবার ট্রাই করে দেখুন, বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করুন। আমরা ফ্রিজে খাবার দাবার রাখি, অনেক সময় কি হয়, এই যে ফ্রিজের ভেতরে যে ট্রে থাকে না, তার মধ্যে আমরা হয়তো খাবার রাখলে সেই তরকারির ঝোল টোল তেল পড়ে, এতে ট্রেগুলো নোংরা হয়ে যায়। রোজ রোজ পরিষ্কার করা আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না। সবজি রাখি, অনেক সময় সবজির কষ পড়ে যায়, সেটাও আমাদের পরিষ্কার করতে লাগে। আমাদের বাড়িতে যে এই ধরনের পেপার পলিথিন থাকে, যেগুলো আমরা ফেলে দিই, সেগুলোকে যদি ট্রের ওপরে আমরা এইভাবে পেতে রাখতে পারি, তাহলে তরকারির দাগ যদিও লাগে, পলিথিনটা ফেলে দিলেই হবে, রোজ রোজ ফ্রিজের ট্রে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। আলু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় নতুন আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। ছোট্ট এই কাজটি করতে পারেন, খুব দ্রুত তাড়াতাড়ি নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ক্লিপ। এই ধরনের যে জামা কাপড়ের ক্লিপ থাকে, ক্লিপের আংটাটা দেখবেন ভেতর দিকটা ধার মতো থাকে। এই আংটাটা দিয়ে এইভাবে আলুর খোসা যদি আমরা ছাড়াই, খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আলুর খোসা আমরা ছাড়িয়ে নিতে পারবো। আর এইভাবে আলুর খোসা ছাড়ালে সময়ও কম লাগে, এমনকি খোসার সঙ্গে বেশ কিছুটা আলুও কিন্তু আমাদের নষ্ট হয় না। এই দেখুন, এখানে আমি আলুর খোসাটা ছাড়িয়ে দেখাচ্ছি, কত সহজেই দ্রুত তাড়াতাড়ি আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেল। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। নারকেল দিয়ে নানা রকম রেসিপি কিন্তু আমরা বানিয়ে থাকি। অনেক সময় আমাদের হাতের কাছে নারকেলের কোড়ান, মানে নারকেল কোড়ানোর জন্য কোড়ানি থাকে না, মেশিন থাকে না। কোনো রকম কোড়ানি মেশিনের কিচ্ছুর প্রয়োজন পড়বে না। আপনারা নারকেলটাকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। ডিপ ফ্রিজে রাখলেই দেখবেন নারকেলটা একেবারে বরফের মতো শক্ত হয়ে যাবে। তারপর এইভাবে নারকেলটাকে ধীরে ধীরে করে ফাটিয়ে নিন। ধীরে ধীরে করতে হবে এই কাজটি, যাতে নারকেলটা অর্ধেক না হয়, গোটা থাকে। আর অর্ধেক আশা করি হবেও না, কারণ যেহেতু 6 ঘন্টা রাখা হবে, এর কারণে নারকেলের যে জলটা সেটাও কিন্তু বরফ হয়ে যায়। দেখুন কত সহজেই নারকেলের মালাটা আমরা আলাদা করে নিলাম। বাকি অংশটাকেও এইভাবে ধীরে ধীরে নারকেলের মালাটা আলাদা করে নেব। তারপর কি করব, এই যে দেখুন এখানে আমি যে নারকেলের পেছন দিকটা যে কালো অংশটা রয়েছে, আমি এটাকে আলু ছুলনির সাহায্যে এইভাবে ছিলে নিচ্ছি। তাহলে যে কোনো রেসিপি তৈরি করলে রেসিপিটি কিন্তু খুব সুন্দর হবে দেখতে। এর জন্য ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে নাও ছাড়াতে পারেন। পুরোটাই ছাড়িয়ে আমি এইভাবেই দেখুন পরিষ্কার করে নিলাম। এবার কি করব, নারকেলটাকে আমাদের অর্ধেক করে নিতে হবে। এখানে আমি ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে নারকেলটাকে এইভাবে আমি অর্ধেক করে নিচ্ছি। একটু সাবধানে এই কাজটি করতে হবে,
এইভাবে অর্ধেক করে নেওয়ার পর নারকেলের ভেতরের যে জলটা থাকে সেটা দেখবেন যে হালকা বরফ মতো হয়ে গেছে, সেটাকে আমাদের চামচ দিয়ে কিন্তু বের করে নিতে লাগবে। এই দেখুন, এবার আমি একটি চামচ নিয়ে নিচ্ছি, চামচ দিয়ে এইভাবে নারকেলের জলটাকে মানে যেটা বরফ হয়ে গেছে সেটাকে আলাদা করে নিচ্ছি। আর এই কাজটি যখন নারকেলটা ঠান্ডা থাকবে তখনই কিন্তু করতে হবে। নারকেলটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু করলে হবে না, নারকেলটা তখন পেস্ট হয়ে যাবে। আর এই ঠান্ডা থাকা অবস্থাতে করলে নারকেলটা খুব সুন্দরভাবে কোরানো মতো হবে, কোরানি ছাড়াই। নারকেলটাকে এবার আমি এইভাবে ছোট ছোট কিন্তু পিস করে নিলাম। এইভাবে আপনারা ছোট ছোট পিস করে নেবেন। তারপর এখানে আমরা নারকেলটা কোরানোর জন্য যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো মিক্সার মেশিন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। মিক্সার মেশিন দিয়ে নারকেল কুড়িয়ে নিলে হাতও ব্যথা করবে না, কারণ মিক্সার মেশিন থাকেই প্রত্যেকের বাড়িতে, কোরানি না থাকলেও। নারকেলগুলোকে এবার দিয়ে দিচ্ছি। কিভাবে এটাকে ঘোরাতে হবে, একেবারে কিন্তু অনেকক্ষণ ঘোরানো যাবে না। 10 সেকেন্ড চালালেন, আবার বন্ধ করে দিলেন, আবার চালালেন, এরকম 2-3 বার ঘোরালেই দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের নারকেলটা কোরানো হয়ে যাবে। দেখুন এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে 10-15 সেকেন্ড ঘুরিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে এখানে আমার নারকেলটা কোরানো হয়ে গেছে। কোনো রকম কোরানির এখানে প্রয়োজন পড়লো না। যে কোনো রেসিপিতে কিন্তু এই নারকেলটা আমরা ব্যবহার করতে পারবো। আর এইভাবে নারকেল কোরালে আমাদের হাতও ব্যথা করবে না। অনেক সময় বয়স্ক মারা নারকেল কোরানি দিয়ে নারকেল কোরাতে গেলে খুব কষ্ট হয়, দেখা যায় হাত ব্যথা করে আসে। তারা এই টিপসটি ট্রাই করতে পারেন। খুব সুন্দরভাবে নারকেল কোরানো হয়, নাড়ু বা পিঠা যে কোনো রেসিপিতে আপনারা এই নারকেল কোড়া ব্যবহার করতে পারবেন। আইডিয়াগুলি বা টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে টিপসটি আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা। এই ধরনের যে পুরনো মোজা আমাদের বাড়িতে থাকে সেরকম একটি পুরনো মোজা এখানে নিয়ে নিতে হবে। হাতের মধ্যে এখানে আমি দেখুন মোজাটাকে পরে নিলাম। তারপর এটার সাহায্যে আমরা খুব সহজে কঠিন কাজ সহজ করে নিতে পারি। মোজার মধ্যে সামান্য পরিমাণ এখানে আমি টুথপেস্ট এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে কি করতে হবে, মোজাটাকে খুব ভালো করে না ভিজিয়ে নিতে হবে। সুন্দর করে এখানে দেখুন মোজাটাকে আমি ভিজিয়ে নিলাম। তারপর কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের অনেকেরই দেখা যায় বেসিনের সামনে আয়না থাকে, বাথরুমে আয়না থাকে, আর এইভাবে দেখা যায় জলের ছেটা লাগে, সাবানের ছেটা লাগে, যার কারণে আয়নাতে একেবারে দাগছোপ পড়ে যায়। আর এরকম দাগছোপ পড়লে দেখতে ভীষণ বাজে লাগে, ধীরে ধীরে আয়নাটা নষ্ট হয়ে যায়। তাই কোনো রকম লিকুইডের প্রয়োজন নেই। যে মানে মোজাতে আমি এখানে টুথপেস্ট নিয়ে নিয়েছি, মোজাটাও সফট, এর জন্য আয়নাতে কোনো রকম দাগ হবে না। আর যে জলের ছেটাগুলো লেগে লেগে একটা স্পট পড়ে যায় সেটাও খুব সহজেই উঠে যাবে। এইভাবে কিছু সময় দেখুন আমি ঘষে নিচ্ছি, কত সহজেই আয়নাটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম লিকুইডই দেখুন ব্যবহার করলাম না, কত সহজেই পরিষ্কার করে নিলাম। তাই আপনাদেরও বেসিনের সামনে বাথরুমে আয়না থাকলে আপনারা এইভাবে সেটাকে পরিষ্কার করে নিতে পারেন। এতে আপনাদের আয়না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম লিকুইড বা অন্য কিছুর প্রয়োজন পড়বে না আয়না পরিষ্কারের জন্য। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা পুরো মাসের মশলা এই জিনিসগুলো একসঙ্গেই কিনে নিয়ে আসি, হয়তো সপ্তাহে সপ্তাহে কেনা সম্ভব হয় না। তাই যে গোটা জিরে, গোটা ধনে এগুলো অনেকটা পরিমাণ একসঙ্গে কিনে এনে অনেক দিন রেখে দিলে সেগুলো না ফাঙ্গাস ধরে যায়, নষ্ট হয়ে যায়। আর সেই মশলাগুলো ব্যবহার করলে ঠিকমতো টেস্ট হয় না, এমনকি এটা পরবর্তীকালে ফেলে দিতে লাগে। তাই অনেকটা টাকাই নষ্ট হয়। ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করলে আর মশলা কখনোই আপনাদের নষ্ট হবে না। এখানে জিরে বা ধনে এই জাতীয় মশলায় সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিন। আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে এইভাবে আপনারা মিশিয়ে নিন। খুব সুন্দর করে হলুদ গুঁড়ো দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর নিয়ে নিতে হবে কোনো এয়ারটাইট কৌটো, যেটা আটকানোর পর হাওয়া বাতাস ঢুকতে পারে না। তার মধ্যে আপনারা যদি সারা বছর ভরও রেখে দেন দেখবেন জিরে ধনে গোটা মশলা নষ্ট হবে না।
আমাদের বাড়িতে যে এই ধরনের ভারী শাড়িগুলো হয়, বিশেষ করে যে শাড়িতে স্টোন বসানো থাকে, জরির কাজ করা থাকে, পুঁতি বসানো থাকে, দেখা যায় এক দুবার পরার পরে আমরা এটাকে লন্ড্রিতে দিই না, বাড়িতেই হয়তো একটু কুঁচকে যায়, আয়রন করে নিই। কিন্তু তখন আমরা যে ভুলটা করে ফেলি, দেখা যায় এইভাবে ডাইরেক্ট যদি আয়রন করতে যাই না, যে স্টোনটা বসানো রয়েছে, পুঁতি বসানো রয়েছে, সেগুলো না উঠে যায়। কারণ এই স্টোন যেগুলো বসানো থাকে সেগুলো আঠা দিয়ে থাকে। এমনকি ডাইরেক্ট আমরা যদি সেগুলোকে আয়রন করি, তাহলে দেখবেন গরম হিটের কারণে সেটা উঠে ঝরে যাবে। তাই আপনারা কখনোই সামনের দিক থেকে আয়রন করবেন না। সে শাড়ি হোক বা চুড়িদার, উল্টো করে নিন। উল্টো করে নিয়ে এইভাবে যদি, আর আয়রনটাকে না অতিরিক্ত গরম করবেন না, মানে অতিরিক্ত হিট করবেন না, নর্মাল হিটে মানে লো হিটে আপনাদের আয়রন করতে হবে। এতে দেখবেন আপনাদের যে শাড়ি বা চুড়িদারের স্টোন থাকে অনেক দিন ভালো থাকবে, সহজে কিন্তু সেগুলো নষ্ট হবে না। আমরা যখন বাজার থেকে নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, দেখা যায় এই যে ফুলঝাড়ুগুলো নতুন অবস্থায় না, এর মধ্যে প্রচুর পরিমাণে এক ধরনের ডাস্ট বা ফুল বের হয়। যেহেতু এই ধরনের ফুলঝাড়ুগুলো প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা হয়, যার কারণে বেশ 7-8 দিন পর্যন্ত আমাদের কিন্তু খুব কষ্ট করতে লাগে। দেখা যায় ঘর ঝাড় দিয়ে পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, চুলের কাটা ক্লিপ নিয়ে নেবেন। চুলের কাটা ক্লিপ দিয়ে এইভাবে আপনারা নতুন অবস্থাতেই ফুল ঝাড়ুটাকে, যেমন আমরা চুল কোনো কিছু আঁচড়ানোর মতো করি, সেরকমভাবে আঁচড়ানোর মতো করতে থাকবেন। দেখবেন খুব সহজেই ফুল ঝাড়ুর মধ্যে যে ডাস্ট রয়েছে বা ফুল রয়েছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। তারপর আপনারা যদি ঘর ঝাড় দেন, তাহলে কিন্তু এই যে ডাস্ট নোংরাগুলো আর বের হবে না, আর আপনাদের ঘরটাও খুব সুন্দরভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। ভালো লেগে থাকলে আইডিয়াটি অবশ্যই নতুন ফুল ঝাড়ু কিনলে এই টিপসটি কাজে লাগিয়ে দেখতে পারেন। অনেক সময় আমরা রুটি করতে নিয়ে দেখা যায় আমাদের হাতের কাছে তাওয়া থাকে না। তাই কোনো কারণে যদি তাওয়া না থাকে, এমার্জেন্সি সময় আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। এই ধরনের যদি ঝাঁঝরি থালা থাকে, তার সাহায্যেই খুব সহজেই আমরা রুটি তৈরি করে নিতে পারি। এইভাবে আপনারা চাইলে থালাটাকে সোজা করেও বসাতে পারেন গ্যাসের ওপর, কিংবা আপনারা যদি চান উল্টো করেও বসাতে পারেন। এখানে দেখুন আমি থালাটাকে উল্টো করে বসিয়ে নিয়েছি। তারপর এখানে যেরকমভাবে আমরা তাওয়াতে রুটি সেঁকি, সেরকমভাবেই আমি এখানে রুটিটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে রুটিটাকে আমাদের তাওয়িয়ে নিতে হবে। আমি বলছি না প্রত্যেকে করার জন্য, এমার্জেন্সি সময় আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। যদি আপনারা চান এইভাবে হালকা করে চেপে চেপেও রুটিটাকে খুব ভালো করে সেঁকে নিতে পারেন, তাহলেও কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যায়। কোনো রকম আলাদা সেঁকার প্রয়োজন নেই। আর যদি আপনারা চান যে না এইভাবে তাওয়িয়ে নিয়ে তারপর আপনারা রুটিটা সেঁকবেন, তাও কিন্তু পারেন। বলছি না এই টিপসটি প্রত্যেককে করার জন্য, এমার্জেন্সি সময় আপনারা এই টিপস ফলো করে দেখতে পারেন। আশা করছি এমার্জেন্সি সময় আপনাদের কাজটা সহজ হবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। অনেক সময় আমরা কোনো তরকারি রান্না করলে দেখা যায় তরকারির থেকে না, সবজির থেকে জল বের হয়, আর সেই জলটা শুকাতে অনেক সময় লাগে। অনেক সময় হাতে সময় থাকে না, গ্যাসের খরচাও হয়। তাই ছোট্ট এই কাজটি করবেন, এতে কিন্তু তরকারির টেস্ট বেড়ে যাবে। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেসন। বেসন দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এতে তরকারিটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, এমনকি তরকারির টেস্টটাও ভালো হবে, গ্যাসের খরচাটাও কিন্তু কম হবে। আমরা যখন বাজার থেকে নতুন চিরুনি কিনে নিয়ে আসি, এই যে চিরুনিগুলো দিয়ে চুল আঁচড়াতে গেলে দেখা যায় আমাদের চুলে কিন্তু খুব ব্যথা লাগে। আর এইভাবে চুল আঁচড়ালে আমাদের বাচ্চাদের দেখা যায় কান্নাকাটি করে, আর চুলও কিন্তু ছিঁড়ে যায়। তাই আপনারা ছোট্ট এই কাজটি করুন বন্ধুরা। আয়রন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আয়রনটাকে গরম করে নিয়ে এইভাবে চিরুনিটাকে হালকা করে বুলিয়ে নিন, স্মুথ হয়ে যাবে। এই ধরনের যে ঢাকনাগুলো থাকে, কোনো কিছু ঢাকতে গেলে খুবই অসুবিধা হয়। তাই একটি ছোট্ট কাজ করুন। এখানে আমি একটি ক্রিমের ছোট্ট ঢাকনা নিয়ে নিয়েছি, আর কন্টেনারের ঢাকনার ঠিক মাঝখানটা একটু ফেভিকুইক দিয়ে এইভাবে ক্রিমের ঢাকনাটা কিছু সময় রেখে দেবো, একেবারে আটকে যাবে। এর ফলে কি হবে, যে কোনো কিছুই আমরা ঢাকবো, এতে ঢাকতেও সুবিধা হবে, যখন আমাদের খোলার প্রয়োজন পড়বে খুলতেও সুবিধা হবে। তাই এইভাবে আমরা কন্টেনারের ঢাকনাগুলোকে কিন্তু ইউজ করতে পারি। কাজটি আমাদের অনেকটাই সহজ হবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন।
সেলোটেপ কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় সেলোটেপের মাথা খুঁজে পেতে অনেকটা সময় লাগে, তাড়াহুড়োতে বিরক্তর মধ্যে পড়ে যাই। তাই একটি পেন্সিল বা পেন নিয়ে নিন, পেন দিয়ে এইভাবে বোলালেই দেখবেন মাথাটা যেখানে আটকে যাচ্ছে সেখানেই কিন্তু সেলোটেপের মাথাটা রয়েছে। তাহলে খুব সহজেই খুঁজে পাবো। আর একটি কাজ করবেন, যখনই সেলোটেপের ব্যবহার হয়ে যাবে একটি সেফটি পিন এইভাবে লাগিয়ে রাখুন, তাহলে প্রত্যেকবার আর সেলোটেপের মাথা আপনাদের খুঁজে খুঁজে বের করার প্রয়োজন পড়বে না। এই ধরনের যে জামা কাপড় হয়, উলি কোটের জামা বা সোয়েটার, চাদর, দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরই কীরকম গুটি গুটি মতো উঠতে থাকে আর দেখতে ভীষণ বাজে লাগে। তাই একটি চিরুনি নিয়ে নিন, চিরুনি দিয়ে এইভাবে আমরা যদি হালকা করে আঁচড়াতে থাকি, যেরকমভাবে আমরা চুল আঁচড়াই ঠিক সেরকমভাবে এইভাবে আঁচড়াতে থাকলেই দেখবেন খুব সহজেই কিন্তু এই গুটিগুলোকে আপনারা পরিষ্কার করতে পারবেন। এই দেখুন, আমি চিরুনি দিয়ে অল্প একটু জায়গায় আঁচড়ে নিয়েছি, তাতেই যে প্রচুর গুটি গুটি মতো ওঠে না, বহু বছরের পুরনো মনে হয় দেখতে, সেগুলোকে খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি। এইভাবে কিছু সময় আঁচড়ালেই কিন্তু এই দেখুন গুটিগুলো উঠে এসছে, কত সহজেই, তাই না? তাছাড়া আরও একটি পদ্ধতিতে করতে পারেন, আপনারা এইভাবে টাইট করে ধরুন, তারপর ছুরি দিয়ে আপনার হালকা করে টান দিলেও সেই গুটিগুলো দেখবেন কেটে যাবে, কিন্তু এটা একটু রিস্কের ব্যাপার হয়ে যায়। প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্নাবাড়ি করে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, প্রেশার কুকারে খাবার সিটি ওঠার সময় বেশ কিছুটা খাবার হয়তো বেরিয়ে যায়। এর ফলে দেখা যায় যে রাবারটা টাইটভাবে আটকে যায় আর সেটা সহজে খোলা যায় না। তাই সামান্য পরিমাণে তেল আপনারা এইভাবে একটু লাগিয়ে নিন। এতে কি হবে, সিটি ওঠার সময় যদি খাবারও কোনো কারণে পড়ে যায়, তাও কিন্তু সেই খাবারটি পড়ার কারণে টাইটভাবে গার্ডারটি আটকাবে না। সিটির জায়গায় একটু তেল দিয়ে দিন, এতে সিটিটাও দেখবেন খুব সুন্দরভাবে উঠবে। অনেক সময় দেখা যায় ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত মাত্রায় বরফ জমে যায়, আর অতিরিক্ত বরফ জমে গেলে এতে কিন্তু আমাদের যে বরফের প্রয়োজন নেই, এর ফলে ইলেকট্রিক বিলটা বেশি আসে। কোনো জিনিস রাখলে ডিপ ফ্রিজে সেটা সহজে বের করা যায় না। দেখা যায় অনেকটা সময় আমাদের ফ্রিজটাকে বন্ধ করে রাখতে হয় যাতে বরফ গলে, তারপর মাছ বা কোনো কিছু আমরা ডিপ ফ্রিজে রাখলে বের করতে লাগে। তাই অতিরিক্ত বরফ জমলে যেরকম আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে, তাই কিভাবে রাখলে আমাদের অতিরিক্ত মাত্রায় বরফ জমবে না। এখানে আমি নিয়ে নিয়েছি একটি আলুটা এইভাবে অর্ধেক করে কেটে নিন, আর আলুর মাঝখানটা এইভাবে ছুরির সাহায্যে একটুখানি কেটে নিন। এতে কি হবে, আলুর রসটা খুব ভালোভাবে বের হবে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল, খুব ভালো করে লাগিয়ে। এবার কি করব, ডিপ ফ্রিজের জায়গাটায় এইভাবে আলুর রস আর সর্ষের তেলটা লাগিয়ে দেব। এতে কি হবে, আলুর রসের এমনকি সর্ষের তেলের একটি লেয়ার থাকবে, যার কারণে অতিরিক্ত মাত্রায় বরফ কিন্তু আর জমবে না। অনেক সময় ছোট মাছ কাটতে অনেক সময় লাগে, আঁশ ছাড়াতে আমাদের বাড়িতে যে চা ছাঁকনি থাকে, পুরনো কোনো চা ছাঁকনি নিয়ে নিন। স্টিলের চা ছাঁকনি অবশ্যই নিতে হবে। চা ছাঁকনি দিয়ে এইভাবে হালকা করে টান দিলে দেখবেন 1-2 সেকেন্ডের মধ্যে একটি মাছের আঁশ আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না মাছের আঁশ ছাড়ানোর জন্য। আর অনেক সময় মাছ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটি কাঁচির সাহায্যেই খুব সহজেই মাছের ডানা, কানকো, লেজ এগুলোকে কিন্তু আমরা কেটে নিতে পারি। দেখুন, এখানে ছোট্ট একটি কাঁচি নিয়ে নিয়েছি, আর কাঁচির সাহায্যে এখানে কত সহজেই আমি মাছের ডানা, কানকো, লেজ এগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম। মাছটি আমার কাটা হয়ে গেল। আমরা ফ্রিজে খাবার দাবার রাখি, অনেক সময় কি হয়, এই যে ফ্রিজের